দেশে নির্মাণ হচ্ছে 560 মডেল মসজিদ ও 1800 আধুনিক মাদ্রাসা। সন্ত্রাস জঙ্গিবাদ ধর্মীয় অপব্যাখ্যা রোধে ভূমিকা রাখার আশা। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির আশা। ফেসবুকে বিয়ের প্রলোভনে সম্পর্ক ও ব্ল্যাকমেইল, 100 নারীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে আটক বেলাল। পাঁচ বছরের রিজার্ভ চুরির টাকা উদ্ধারে কোনো অগ্রগতি নেই, মামলা চলমান থাকায় এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জাতিসংঘ মহাসচিবের। 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে সূচি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। আমি আছি আতিফান জুমান। শিরোনামগুলো শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। সারা দেশে নির্মাণ হচ্ছে 560টি মডেল মসজিদ, ব্যয় হবে 8,722 কোটি টাকা। এবছরই অন্তত 170 মসজিদ উদ্বোধন হবে বলছেন প্রকল্প পরিচালক। সন্ত্রাস জঙ্গিবাদ ধর্মীয় অপব্যাখ্যা রোধে এসব মডেল মসজিদ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার। এছাড়া 6,347 কোটি টাকা ব্যয়ে সারা দেশে নির্মাণ হচ্ছে আধুনিক সুবিধাসম্পন্ন 1800 মাদ্রাসা। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার পরেই সামনে আসে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গি বানানোর বিষয়টি। জরুরি হয়ে পড়ে মানুষের কাছে ধর্মের সঠিক ব্যাখ্যা পৌঁছানো। 2014 সালে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ঘোষণা দেয় সব জেলা ও উপজেলায় মসজিদ নির্মাণের। সব প্রক্রিয়া শেষে 2017 সালে শুরু হয় মসজিদ নির্মাণের কাজ। এরই মধ্যে নির্মাণ কাজ শেষের পথে রংপুর ও সিরাজগঞ্জের মডেল মসজিদের। ইসলাম ধর্ম সম্পর্কে সঠিকভাবে জানার জন্য, বোঝার জন্য যে দরকার, লাইব্রেরি সহ এটা নিয়ে গবেষণা সজাগতা আমি যদি বলি চিন্তা করার জন্য, সেই সুযোগটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। মানুষ যখন ধর্মটাকে জানতে পারবে তখনই কিন্তু আর এই জঙ্গিবাদ বা আমরা নৈতিক মূল্যবোধের যে অবক্ষয়, যে ঘটনাগুলো এখন সমাজে আমরা দেখছি, সেগুলো অনেক কমে যাবে। মসজিদগুলোতে থাকবে নারী ও পুরুষের নামাজ আদায়ের ব্যবস্থা। 40% জায়গার উপরে জেলা পর্যায়ে 4 তলা এবং উপজেলায় 3 তলা মসজিদ নির্মাণ হচ্ছে। এবছরই অন্তত 170 মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখান থেকে দেখা যাবে যে আগামীতে যে জনগোষ্ঠী তৈরি হবে তারা টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। পদ্মা সেতু যেমন নিজস্ব অর্থায়নে হচ্ছে, এটাও নিজস্ব অর্থায়নে, এবং পদ্মা সেতু বলতে গেলে পদ্মা সেতুর পরে দ্বিতীয় এটা একটা বৃহত্তর প্রকল্প। শুধু নামাজ আদায়ই নয়, এসব মডেল মসজিদে থাকবে ইসলামী লাইব্রেরি, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, মরদেহ গোসল, ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ 14 ধরনের সুবিধা। শুধু মসজিদে উনি ইবাদত বন্দেগী করা নয়, এখানে উনি ইসলামিক কালচার যেটা আছে সেটাকেও এখান থেকে আমরা সমাজে ছড়াই দিতে পারবো। জঙ্গিবাদ জন্ম না হয় সেই কারণে এই মসজিদগুলি আমাদের একটা বিশাল ভূমিকা রাখবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নত করতে প্রতিটি সংসদীয় আসনে 3টি করে সারা দেশে মোট 1800 মাদ্রাসাও নির্মাণ করছে সরকার। এতে ব্যয় হবে 6,347 কোটি টাকা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2002 সালে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় ঘোষণা করা হবে আজ। ঘটনার 19 বছর পর এই রায় দিচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে 27 জানুয়ারি যুক্তিতর্ক শেষে মামলার আসামি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 34 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। অভিযোগ প্রমাণ করতে পেরেছেন দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মামলায় 54 আসামির মধ্যে 4 জন মারা গেছেন, 34 জন গ্রেপ্তার ও 16 জন পলাতক। সাতক্ষীরায় ধর্ষণের শিকার এক নারীকে দেখে ঢাকায় ফেরার পথে 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে কলারোয়ায় বিএনপি অফিসের সামনে হামলা হয়। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, একটি দীর্ঘ সময় পরে এই মামলার রায় হচ্ছে, রায় কখন ঘোষণা হতে পারে এবং এই রায় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং রাষ্ট্রপক্ষের মতামত কি? হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, আসলে দীর্ঘ 20 বছর পর আসলে এই ঘটনার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা রয়েছেন স্বভাবতই তারা উচ্ছ্বাসিত।
এবং এই মামলার রায়ে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা এর আগে যখন এই আদালতের শুনানি অনুষ্ঠিত হয়েছে সেই সময় আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির তিনি কিন্তু ঢাকা থেকে এসে এই রাষ্ট্রপক্ষকে এই বিচার কার্য পরিচালনার জন্য সহযোগিতা করেছেন এবং তখন তিনি বলেছিলেন যে এই মামলার সমাপ্তির মধ্য দিয়ে বা এই মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের বিচার ব্যবস্থা যে এখন স্বাধীন সেটি যেমন প্রমাণিত হবে তেমনি পাশাপাশি এখানকার যে আইনের যে শাসন সেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর আজকে মূলত সকাল 9:30 থেকে এই আদালতের শুনানি শুরু হওয়ার কথা রয়েছে এবং এই আদালতেই আসলে আজকে রায় ঘোষণা হবে। তবে রায়টি আসলে সুনির্দিষ্ট হবে এখনো বলা যাচ্ছে না যে কখন আসলে বিচারক এই মামলার রায় ঘোষণা করবেন, তখন তিনি এখনো পর্যন্ত বলতে পারেননি। তবে একটি বিষয় হচ্ছে যে আদালতের প্রস্তুতি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আদালতের পুলিশের উপস্থিতি রয়েছে এবং তারা সেইভাবে তাদের উপস্থিতি চালিয়ে যাচ্ছেন এবং গত 2002 সালের 30 আগস্ট এই ঘটনার পরে কিন্তু এই মামলাটি যখন করতে যান এই মামলার মূল যে বাদী মোসলেম উদ্দিন তৎকালীন কলারোয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান এখানকার মুক্তিযোদ্ধা কমান্ডার তিনি যখন মামলাটি করতে যান ওই সময় তখন কিন্তু মামলাটি আদালত থেকে কিন্তু নেওয়া হয় না। পরবর্তীতে তিনি আদালতে মামলা করলে সেই মামলাটিও কিন্তু খারিজ হয়ে যায়। তারপর 2014 সালে উচ্চ আদালতের নির্দেশে মূলত এই মামলার কার্যক্রম চলে এবং এরপরে 2017 সালে আসামি পক্ষের আবেদনের কারণে উচ্চ আদালতের নির্দেশে এই মামলাটি স্থগিত ছিল এবং তারপর 22 অক্টোবর উচ্চ আদালত সেই আসামি পক্ষদের যে আবেদন ছিল সেটি খারিজ করে দেন এবং তারপরে 90 দিনের মধ্যে এই আদালতে বিচার কার্য সম্পাদনের জন্য নির্দেশ দেন এবং তারপর থেকেই 2020 সালের 4 নভেম্বর মূলত এই বিচার কার্যটি শুরু হয় এবং গত 27 জানুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক তিনি এই মামলার রায় আজকে ঘোষণা করেন। আর এই মামলায় মোট 50 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে 34 জন এখন জেল হাজতে আছেন, আরেকজন আসামি অন্য একটি মামলায় তিনি জেল হাজতে রয়েছেন এবং বাকি যে 15 জন রয়েছেন তারা এখনো পলাতক রয়েছে এবং এই মামলার যারা আসামি রয়েছেন তার মধ্যে সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতক্ষীরা জেলা বিএনপি রয়েছে তৎকালীন সংসদ সদস্য এবং বর্তমান জেলা বিএনপি সভাপতি হাবিবুল ইসলাম হাবিব সহ 15 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে আজকে যে 30 জন আসামি আদালতে তারা উপস্থিত থাকবেন এবং তাদেরকে আদালতে উপস্থিত রেখেই এই রায় ঘোষণা করবেন বিচারক। সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলা রায় ঘোষণার বিষয়ে সবশেষ অবস্থান জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে সহকর্মী অভিজিৎ পাল। ফেসবুকে 40 নারীদের খুঁজে বন্ধুত্ব, নিজেকে বড় সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রেম, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়, এরপর পুলিশ কর্মকর্তা সেজে প্রতারক ধরার নামে আবারও প্রতারণা। এভাবেই গত 8 বছরে প্রায় 100 নারীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়েছে বেলাল হোসেন। সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে ডিবি। রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরের এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয়ের পর সম্পর্ক, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। অভিযোগটি আমলে নিয়ে তদন্তে নামে ডিবির মতিঝিল বিভাগ। তথ্য প্রযুক্তি সহায়তায় শনাক্ত করা হয় অভিযুক্ত বেলালকে। যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর বেলাল বলছে বরিশাল থেকে ঢাকায় এসে প্রাইভেট কার চালাতো সে। ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয়ের পর আপত্তিকর ছবি তুলে প্রতারণার ধারণা মাথায় আসে। টাকা দাও, না দেওয়ার কারণে উল্টাপাল্টা কথা বলছে। বলার পর আমি বলছি তাহলে আমি তোমার আমার সাথে যে তোমার ফ্রেন্ডশিপ সম্পর্ক আমি তোমার ছেলের আর মেয়ের বলবো। গোয়েন্দারা বলছেন গ্রেপ্তারের পর বেলালের ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে প্রায় 100 নারীর সঙ্গে তার আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে। এসব ছবি দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতানোর প্রমাণও মিলেছে। প্রায় শতাধিক মেয়ের সাথে সে এরকম সম্পর্ক গড়ে তুলেছে, তাদের ছবি উদ্ধার করি। তো আমার কাছে মনে হয়েছে সে এই মধ্যবয়স্ক বা তার পরের স্টেজের যে মহিলা এদের সাথে সে সম্পর্ক গড়ায় ওঠে এবং তাদের সোশ্যাল স্ট্যাটাসটাকে ব্যবহার করে সে তাদের সোশ্যাল মর্যাদা হানির উদ্দেশ্য করার বলে তাদের কাছ থেকে টাকা আদায় করে নেয়। ছবি দেখিয়ে প্রতারণার পর পুলিশ সেজে সহযোগিতার হাত বাড়াতো বেলাল। বিশ্বাস অর্জনের জন্য নিজেই ফোন করে বলতো পুলিশকে কেন জানানো হলো, দিত হুমকি। এরপর আবারও প্রতারণার মাধ্যমে টাকা আদায় করত। তোরও খবর আছে, তুই এটা মনে রাখিস, তুই তোর বাপের কাছে নাম্বার দিছিস,
সবাইকে আমি কালকে দেখতেছি, আমি একটু 2-3 জায়গায় জ্যাক লাগাইছি, ওই লোকটাকে আমার দেখতে হইব। পুলিশ বলছে বেলালের প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। এমন প্রতারণা থেকে বাঁচতে ফেসবুকে সম্পর্ক করার আগে সতর্ক হতে বলেছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরই কোভ্যাক্স থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1.25 কোটি ডোজ করোনার টিকা পেতে পারে বাংলাদেশ। বুধবার বিভিন্ন দেশে টিকা বণ্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। তাতে দেখা যায় জুনের শেষ নাগাদ বাংলাদেশ 1,27,92,000 ডোজ টিকা পেতে যাচ্ছে। এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন প্রকল্প। করোনা প্রতিরোধে যেসব টিকা তৈরি হয়েছে তার মধ্যে তুলনামূলকভাবে অক্সফোর্ডের টিকায় বাংলাদেশে সংরক্ষণ সহজ। এদিকে এরই মধ্যে দেশে এসেছে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত 70 লাখ ডোজ টিকা। এই টিকার 50 লাখই বাংলাদেশের কিনে নেয় এবং বাকি 20 লাখ এসেছে ভারতের উপহার হিসাবে। গেল 27 জানুয়ারি দেশে করোনা টিকাদান শুরু হয়। অক্সফোর্ডের করোনা টিকা নেওয়া 567 জনের সবাই সুস্থ। কয়েকজনের মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হলেও বড় কোনো জটিলতা নেই। স্বাস্থ্য অধিদপ্তরের টিকা পরবর্তী পর্যবেক্ষণে পাওয়া গেছে এসব তথ্য। এদিকে টিকা নিতে সুরক্ষার ওয়েবসাইটে নিবন্ধন হয়েছে প্রায় 1 লাখ। প্রথম টিকা নেয়া 5 জনের মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এই নার্ভাস লাগছে না তো নাসিমা? এরপর থেকেই নিয়মিত অফিস করছেন তিনি। হয়নি মৃদু পার্শ্ব প্রতিক্রিয়াও। একই অবস্থা অন্যদেরও। তবে আমি এখন মানসিকভাবে অনেক উজ্জীবিত, এই কারণে যে আমি প্রথম 5 জনের মধ্যে একজন ভ্যাকসিন নিতে পেরেছি এবং আমাকে দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়েছে। উদ্বোধনের পরদিন রাজধানীর 5 হাসপাতালে টিকা নেন 541 জন। শুরু থেকে তাদের পর্যবেক্ষণ করে স্বাস্থ্য বাতায়ন। এতে দেখা গেছে তাদের 52 ভাগের ক্ষেত্রেই মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন জ্বর, টিকা নেয়ার স্থানে ব্যথা, লাল হওয়া, ফুলে যাওয়া ও মাথা ব্যথা হয়েছে। 25 ভাগের কোনো প্রতিক্রিয়াই হয়নি। আর কাউকে যেতে হয়নি হাসপাতাল বা চিকিৎসকের কাছে। এই প্রতিক্রিয়াগুলো হলে বুঝতে হবে যে তার ইমিউন সিস্টেমটা রেসপন্স করেছে, ইমিউন সিস্টেমটা কাজ করছে। হয়তো যাদের ক্ষেত্রে একটু এই ইমিউন রেসপন্সটা এক্সাজারেটেড বা বেশি হয়, তখন তারা হয়তো জ্বরের মাত্রাটা একটু বেশি হয়, কম বেশি এটা ব্যক্তি থেকে ব্যক্তি ভেরি করে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অক্সফোর্ডের টিকা নেয়ার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে তা অন্য যে কোনো টিকার ক্ষেত্রেই হয়। এ নিয়ে জটিলতার কোনো প্রমাণ নেই। এই ভ্যাকসিনের নেওয়ার একদিনের মধ্যে সবাই বলছে তাদের যে ব্যথা হয়েছিল সেটাও ভালো হয়ে গেছে। তো তাতে করে এটা একটা বড় আশা জাগাবে সবার মনে যে এই যে ভ্যাকসিন আগামী 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সারা দেশে, আমরা বিশ্বাস করি সবাই উৎসাহ নিয়ে এবং নিজের জীবনের প্রোটেকশনের কথা ভেবে ভ্যাকসিন নিতে সবাই আগ্রহী হবেন। টিকা নিতে সুরক্ষার ওয়েবসাইটে আবেদন পড়েছে প্রায় 1 লাখ। সংখ্যা বাড়াতে এখন বিকল্প চিন্তা ভাবনাও চলছে। ভ্যাকসিন বানানো হয়েছে সেই অনুযায়ী তালিকা করা হয়েছে। তালিকাগুলি আমাদের কাছে আছে, কোন ব্যক্তি আছে ফ্রন্টলাইন যে সব তালিকাগুলি ম্যানুয়াল তালিকা আছে আমাদের। এখন শুধুমাত্র অ্যাপে সেটাকে ইনক্লুড করাটাই হলো আমাদের রিয়াক্ট। রোববার সারা দেশে শুরু হচ্ছে করোনার টিকা দেয়া। 10 ফেব্রুয়ারির মধ্যে 35 লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদ আরও থাকছে। চট্টগ্রাম মেডিকেলের পরিত্যক্ত গুদামে 60 বছরের পুরনো নানা রাসায়নিক পদার্থ, নিরাপত্তার ঝুঁকি বাড়লেও সরানোর উদ্যোগ নেই। দশ মাস ধরে বেতন পাচ্ছে না হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক কর্মকর্তারা। বিপুল টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। পাঁচ বছর পার হলেও অগ্রগতি নেই রিজার্ভ চুরির টাকা উদ্ধারে। এ পর্যন্ত ফেরত পাওয়া গেছে চুরি যাওয়া অর্থের মাত্র 18%। তবে বাংলাদেশ ব্যাংক বলছে মামলা এখনও চলমান রয়েছে, তাই রিজার্ভের টাকা ফেরত পেতে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক।
2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ফেরত আসে 1 কোটি 50 লাখ ডলার। রিজার্ভের অর্থ চুরির পর কেটে গেছে 5 বছর, কিন্তু এখনও চুরি হওয়া অর্থের 561 কোটি টাকা ফেরত আসেনি। শনাক্ত করা যায়নি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের। মাঝামাঝি দিকে মামলাটা আবার স্টেট কোর্টে করেছি এবং সেখানে আনুষঙ্গিক মামলার রিভিউ এবং ওই যে আসামিদের যে সমন জারি, এই কাজগুলো সমন জারি হয়ে গেছে আর রিভিউটা এখনো চলছে। এখন হয়তো খুব তাড়াতাড়ি হিয়ারিং শুরু হবে। তবে অর্থ ফেরত পেতে এখনো আশা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এখনো মামলা চলছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। জনগণের টাকা, এই টাকা শেষ পর্যন্ত তো আদায়ের চেষ্টা করে যেতে হবে এবং আমাদের পক্ষে আমাদের লয়াররা যা এখনো বলে যে টাকা আদায় করা সম্ভব। গত 12 জানুয়ারি রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে হাজিরের নির্দেশ দেয় দেশটির আদালত। এদিকে রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে 46 বারের মতো সময় নিয়েছে সিআইডি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাদের কারণে প্রকল্পের ব্যয় সময় বাড়ে প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। একনেক সভায় যোগ দিয়ে এক ব্যক্তি একাধিক প্রকল্পের পরিচালক হলে এবং প্রকল্প এলাকায় না থাকলে আইনগত ব্যবস্থাও নিতে বলেছেন সরকার প্রধান। অর্থবছর শুরুতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি থাকে না, তাই শেষ দিকে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন করা হয়। এতে কাজের মান নিশ্চিত করা সম্ভব হয় না। এছাড়া নানা অজুহাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময় ও খরচ বাড়ানো হয়। মঙ্গলবার একনেক সভায় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের নকশা পরিবর্তনের জন্য মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়। যাদের কারণে প্রকল্প বাস্তবায়নে এই অবস্থা তৈরি হয়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অর্ডার দিয়েছেন তিনি, সংশ্লিষ্ট সকলকে, ওই সকল ব্যক্তিকে চিহ্নিত করুন কাদের গাফিলতির জন্য আমাদের প্রকল্প ডিজাইনটা ইনকারেক্ট হলো, আমাদের সময় অর্থ দুটোর অপচয় হলো, তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ বিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন। সভায় 4,347 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে কর্মসংস্থান বাড়াতে 2025 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে সরাসরি তত্ত্বাবধান করা হয়। এর জন্য বেজা কর্তৃপক্ষ তার কাছে রিপোর্ট করে তারা প্রকল্প নিয়ে এসছেন। এটা লাইভ হলো জানুয়ারি 21 মানে এই মাস থেকে বা গত মাস থেকে 25 সাল পর্যন্ত ডিসেম্বরে। সভায় 40,000 দক্ষ চালক তৈরি করতে 105 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে বড় ঠিকাদারদের পাশাপাশি ছোট ঠিকাদাররাও যেন কাজ পান সে বিষয়ে নজর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রে বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মত, কোনো ব্যক্তির দায়কে সরকার প্রধানের সঙ্গে যুক্ত করা সাংবাদিকতার নীতিকেই প্রশ্নবিদ্ধ করে। এবং একপেশে প্রতিবেদন প্রচার বন্ধের বুধবার সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আল জাজিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার করছে। লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার চালায়, এ ঘটনায় তাদের যোগসাজশ আছে। একটি আন্তর্জাতিক এবং স্বনামধন্য গণমাধ্যম এ ধরনের একপেশে এবং বানোয়াট প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে আমরা বিস্মিত। এতে বাংলাদেশের মানুষ গণমাধ্যমটির উপর আশাহত হয়েছে। আমরা এই একপেশে বানোয়াট এবং অসত্য প্রতিবেদনের তীব্র নিন্দা জানাচ্ছি। এটা স্পষ্টত একটা অপপ্রচার। আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। একই দিনে রাজধানীর পুলিশ প্লাজায় নৌ পুলিশের নতুন কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটি হলুদ সাংবাদিকতা। এটা মানে ইয়েলো সাংবাদিকতা। যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। তা আমরা মনে করি এগুলো ভিত্তিহীন এবং একটা
দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটছে। বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতেই এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সামরিক সরকারকে এখনই সমর্থন দিচ্ছে না বাংলাদেশ। পাশাপাশি জাতিসংঘে চীনের ভূমিকা যাই হোক, রোহিঙ্গা প্রশ্নে বেইজিংয়ের ওপরই আস্থা রাখছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দিয়েছে চীন। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে ঢাকা নেপিদোর সঙ্গে 2 বছর ধরে কাজ করছে বেইজিং। জাতিসংঘে কয়েক দফা মিয়ানমারের পক্ষে অবস্থান নিলেও এখনও তাদের ওপরেই আস্থা রাখছে ঢাকা। চলমান পরিস্থিতিতে মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ না থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে চীন সহ পশ্চিমা বিশ্বের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা চীনকে এখনো আস্থা রেখেছি। চীন আমরা সব দেশ আমাদের বন্ধু দেশ, এবং চীন এই ব্যাপারে কিছু অগ্রসর হয়ে এসেছে। হ্যাঁ, জাপানও অগ্রসর এসেছিলেন, তো জাপানেরটা অত ম্যাটেলাইজ এখনো হয়নি। চীন অগ্রসর হয়েছে এবং কিছুটা ম্যাটেলাইজ হয়েছে, আমরা তাদের আস্থার মধ্যে রেখেছি। মন্ত্রী আরও জানান, পশ্চিমা বিশ্বের কিছু বন্ধু রাষ্ট্র মনে করছে মিয়ানমারের সামরিক শাসনে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে। আমাদের বর্ডার সিকিউর করে রেখেছি। আগেরবার যারা আসছিল, যখন নির্যাতিত হচ্ছিল, আমাদের জনগণই তাদের গ্রহণ করেছে। এখন আমাদের জনগণ গ্রহণ করার মুডে আর নাই, আর আমরা আমাদের বর্ডার সিকিউর করে রেখেছি। এই ধরনের দুর্ঘটনা হলে আমরা যাতে অন্যরা নিয়ে যাক, আমরা নিতে রাজি নই। মিয়ানমারের সামরিক শাসন থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নেপিদোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে ঢাকা। তবে দেশটির নতুন সরকার বা অং সান সুচির মুক্তির বিষয়ে কোনো অবস্থানে যাবে না সরকার। না, আমরা স্বাগত জানাইনি। হ্যাঁ, কিন্তু আমরা তাদের উপদেশ দিয়েছি, যারা জানি তাদের শাসনতন্ত্র এবং গণতান্ত্রিক নীতিটা তারা আপহোল্ড করে। না, আমরা সেটা দাবি করিনি, মুক্তি দাবি করিনি। আপাতত মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ঢাকা। ঐতিহ্যগতভাবেই বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যাশা করছে মিয়ানমারও গণতান্ত্রিক ধারায় ফিরবে। ওকে, গুড। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল বখাটে মুক্ত করার অভিযানে নেমেছে পুলিশ। দর্শনার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে বুধবার 45 জনকে আটক করা হয়েছে। 8 দিনে মোট আটক 388 জন, মামলা হয়েছে 3টি, আর অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে 269 জনকে। পুলিশের দাবি, কাউকে হয়রানির উদ্দেশ্যে এ অভিযান নয়। একটু পরই হাতিরঝিলে অভিযান। এক মুহূর্তে ঠিকঠাক বুঝে নিচ্ছেন পুলিশ সদস্যরা। ঝিলকে বখাটেমুক্ত করতে 2 পাশ থেকে চলে অভিযান। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ল 2 যুবক। তাদের আচরণ এবং কথাই মিলল অসংলগ্নতা। পুলিশের তল্লাশিতে বেরিয়ে এলো আপত্তিকর জিনিসও। আমি আসলে মিরপুর যাচ্ছিলাম একটা বার্থডে পার্টিতে, তো ওই গিফট ছিল ওই জিনিসগুলো। হ্যাঁ, তা আমি ওখানে যাচ্ছিলাম, আমার বাসা নাটোলা চেয়ারম্যানগুলির সামনেই। আমি তেজগাঁও যাচ্ছি, ওই ফ্রেন্ড ওর সাথে, ও আমার বললো যে ও দেখা করতে যাবে গার্লফ্রেন্ডের সাথে, চল। হাতিরঝিলে অসামাজিক কাজেরও প্রমাণ পেয়েছে পুলিশ। তবে অনেকের অভিযোগ, অযথাই হয়রানি করছে আইন শৃঙ্খলা বাহিনী। হুটহাট করে আসে আমাকে, আমি এখানে বসে আছি, মোবাইলে কথা বলতেছি, আমাকে আসে প্রশ্ন করা হচ্ছে। এটা উত্তেজিত হওয়ারই কথা। আচরণ ছিল আপত্তিকরজনক অবস্থা। এখন হাতিরঝিলের এলাকাতে এসব আপত্তিকর জিনিস আমরা বরদাস্ত কোনোভাবে করবো না। আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব। পুলিশ বলছে, হাতিরঝিলের সবার নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চলবে আরও কিছুদিন। ইপটিজিং করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, গায়ে পড়ে ঝগড়া করে, এই সমস্ত পরিস্থিতি থেকে হাতিরঝিলবাসী বা হাতিরঝিলের বেড়াতে আসা লোকজনদের রক্ষা করার জন্য আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। এটা কন্টিনিউয়াস থাকবে যতদিন পর্যন্ত হাতিরঝিলের পরিবেশ সম্পূর্ণরূপে সুষ্ঠু সুন্দর একটা পরিবেশের সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। হাতিরঝিলের মতো বিনোদন কেন্দ্রের পরিবেশ নষ্ট হচ্ছে বখাটেদের উৎপাতে। তাদের দমাতে গিয়ে দর্শনার্থীরা যেন হয়রানি না হয়, সেদিকে সতর্ক থাকার তাগিদ নগরবাসীর। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 10 মাস ধরে বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক কর্মকর্তারা। তাদের অভিযোগ, কলেজের তহবিল পুরোপুরি শূন্য। বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। অনিয়মের বিষয়ে তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়।
হাবিবুল্লাহ বাহার কলেজের গণিত বিভাগের প্রধান সঞ্জয় সাহা ২০ বছর ধরে এই কলেজে আছেন। গত ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না, তার উপর অধ্যক্ষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তো অর্থ দিতে পারলো না, সম্মানও যদি না রাখতে পারে, তবে এই প্রিন্সিপালকে আমরা কীভাবে আমরা প্রিন্সিপাল থাকলে আমাদের যে সম্মান থাকে সেই সম্মানটা কোথায় থাকে? শিক্ষকরা হিসেব দিলেন এই কলেজের বার্ষিক আয় কমপক্ষে ২৯ কোটি টাকা, ব্যয় ১৬ কোটি। সে অনুযায়ী কলেজের ফান্ড সংকট হওয়ার কথা না, কিন্তু করোনার কারণে মার্চে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর শিক্ষকদেরও বেতন দেয়া হয়নি। দেখানো হয়েছে তহবিলে কোনো টাকাই নেই, এমনকি শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডও ফাঁকা। শিক্ষকদের অভিযোগ, নানা অজুহাতে আত্মসাৎ করেছেন অধ্যক্ষ ও তার সিন্ডিকেট। বেনামে কত ভাউচার, একই নামে একই লেখা একই মোবাইল নাম্বারে মনে করেন শত শত ভাউচার, শত শত লক্ষ লক্ষ কোটি টাকার ভাউচার সাবমিট করা যাবে আপনাকে। তবে অধ্যক্ষ জানান, পুরো বেতন না দিতে পারলেও আংশিক দেয়া হচ্ছে। অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি জানান, এগুলো ষড়যন্ত্র। এই টিচাররাই সবাই জানে যে আমি প্রিন্সিপাল, একটি টাকা পরিশোধ করে মানুষ না, একটি পয়সা না, তাদের যেগুলি বলেছে এগুলি মিথ্যা বানোয়াট। এরই মধ্যে তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়। নিশ্চয়ই তদন্ত করে কেন এই আর্থিক অনিয়ম বা যদি হয়ে থাকে সেটি তারা বের করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। সেগুলি তাদের যে ম্যানুয়াল আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে, সরকার বা মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারবে। কলেজটিতে শিক্ষক আছেন ১৫০ জন, শিক্ষার্থী ১০,০০০। এরকম অনিয়মের কারণে অনেক কলেজেই শিক্ষকরা বেতন পাচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন, কলেজগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয়কে আরও তৎপর হতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ ঢাকার খালগুলোর একদিকে দখলে শুরু, অন্যদিকে ময়লা আবর্জনায় বন্ধ পানি প্রবাহ। বুধবার কয়েকটি খাল পরিদর্শন করে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, জলাবদ্ধতা রোধে বর্ষার আগেই পানির প্রবাহ নিশ্চিত করা হবে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানীর বড় অংশ। গত এক দশকে এই সমস্যা প্রকট হয়েছে। একটা সময় বৃষ্টির পানি গিয়ে পড়ত রাজধানীর বিভিন্ন খালে, এরপর খালের পানি যেত বুড়িগঙ্গা বা শীতলক্ষা নদীতে। খালে নৌকাও চলত এক সময়, এখন সবই অতীত। দখল, ভরাট আর দূষণে প্রায় মৃত এসব খাল। বুধবার সকালে শনির আখড়া, শ্যামপুর জিয়া সরণি এলাকায় খাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। পরে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, খালগুলোতে ময়লা আবর্জনা পড়ে থাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। অবস্থা খুবই ভয়াবহ। শ্যামপুর খালটা আমাদের একটি বড় খাল এবং এখানে শাখা প্রশাখা অনেক বেশি, এবং আপনারা লক্ষ্য করেছেন যে কিভাবে সেগুলো দখল এবং বদ্ধ হয়ে আছে, আবর্জনা ময়লার স্তূপ হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে প্রায় দীর্ঘ সময় এগুলো কোনো সময় পরিষ্কার করা হয়নি। ঢাকার 2 সিটি মিলে মোট 42টি খাল রয়েছে, এর মধ্যে দক্ষিণে রয়েছে 13টি। দখল ভরাট হতে হতে খালগুলো পরিণত হয়েছে ছোট নালায়। আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা যেন সকল খালগুলো পরিষ্কার করতে পারি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, পানি প্রবাহের ব্যবস্থা করতে পারি, এবং পাশের জমিগুলো অবমুক্ত করে, যেগুলো অবৈধভাবে বিভিন্ন দখল করা আছে সেগুলো অবমুক্ত করে আমরা সেখানে যাতায়াতের ব্যবস্থা, হেঁটে চলা, সাইকেল চালানোর ব্যবস্থা সহ যাতে করে মানুষজন চলাচল করতে পারে। গত এক মাসে বিভিন্ন খাল থেকে 57,000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান দক্ষিণের মেয়র। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত গুদামে পড়ে আছে 60 বছরের পুরনো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। এসব রাসায়নিকের কারণে হাসপাতালের নিরাপত্তার ঝুঁকি বাড়লেও তা অপসারণে এখনও তেমন উদ্যোগ নেই। বিভিন্ন দপ্তরের সমন্বয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করলেও কার্যক্রম রয়েছে চিঠি চালাচালি পর্যায়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা হয়েছে বেশ কয়েক বছর ধরে। সম্প্রতি ভবনের তালাবদ্ধ গুদাম খুলে পাওয়া যায় বিভিন্ন ধরনের 1186টি বোতল, 39টি ইনজেকশন এবং 3030টি ইনজেকশনের অ্যাম্পল। বেশ কিছু পাত্রে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ পাওয়ায় টনক নড়েছে কর্তৃপক্ষের। বিপজ্জনক রাসায়নিক যেগুলোকে রাখা হয়েছে বিশেষ এক ধরনের কন্টেনারের মধ্যে, যাতে কোনো রকম ঝাঁকুনি না লাগে। তাই ভূমিকম্প হলে যদি ঝাঁকুনি লাগে
তাহলে ওটা বিস্ফোরিত হওয়ার ঝুঁকি আছে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব পদার্থ আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। যথাযথ নিয়ম মেনে যত দ্রুত সম্ভব এসব ধ্বংসের পরামর্শ তাদের। তেজস্ক্রিয় সার্ভে মিটার দিয়ে সেটা সার্ভে করে তা কি এলিমেন্ট আছে, তার ডোজ কতটুকু আছে সেটা নির্ণয় করতে হবে। যদি তেজস্ক্রিয় কিছু থেকে থাকে তাহলে সেটার জন্য IAEA গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে সেগুলো ডিসপোজ করতে হবে। এসব রাসায়নিক অপসারণে পুলিশ, ফায়ার সার্ভিস, বিস্ফোরক ও পরিবেশ অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনও পুরো প্রক্রিয়া সীমাবদ্ধ রয়েছে কাগজে কলমে। যারা ল্যাব টেকনিশিয়ান আছে ওনাদেরকে নিয়ে একটি তালিকা গঠন করি এবং তালিকা অনুযায়ী আমরা যে তালিকাটি পাই ওই তালিকাটা পরিবেশ অধিদপ্তরে অলরেডি পাঠিয়েছি। পরিবেশ অধিদপ্তর তাদের নিজস্ব যে শিডিউল আছে ওই অনুযায়ী এই কেমিক্যালগুলো ডিসপোজ করবে। দেশে এ ধরনের রাসায়নিক ধ্বংসের সক্ষমতা আছে সিলেটের একটি সিমেন্ট কারখানায়। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে থাকা কিছু রাসায়নিক সেখানে নিয়ে ধ্বংস করা হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনার মধ্যেও ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস EFD সুফল পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। কর্মকর্তারা জানিয়েছেন নতুন এই প্রযুক্তি ব্যবহারের শুরুতেই ভ্যাট আদায় বেড়েছে প্রায় 25%। এদিকে EFDর ব্যবহার নিশ্চিত করতে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে প্রথম লটারি। এতে ভ্যাটদাতারা পাবেন প্রায় 12 লাখ টাকার 101টি পুরস্কার। রাজধানীর কারওয়ান বাজারের এই রেস্টুরেন্টে ভ্যাটের নতুন মেশিন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস EFD দিয়েছে NBR। রেস্টুরেন্ট কর্মকর্তারা জানান এখন প্রতিটি বিল নতুন পদ্ধতিতে দিচ্ছেন তারা। অনেক ভোক্তা ভ্যাট দিতে গড়িমসি করলেও ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ব্যাট তো দিতে হবে, ব্যাট দিয়ে খাতে আছে, তবুও কিছু কিছু মাঝে মাঝে ছাড় দিতে হয় আর কি। ব্যাটের স্লিপ নেওয়া যায় কিন্তু ব্যাট রাখা যায় না। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট জানিয়েছে বিভিন্ন মার্কেটে 390 প্রতিষ্ঠানে 432টি EFD বসানো হয়েছে। ডিসেম্বরে এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় হয় প্রায় 4.5 কোটি টাকা। জানুয়ারিতে আদায় বেড়ে হয়েছে প্রায় 6 কোটি টাকা। জনগণ যখন বুঝতে পারবেন যে তার প্রদানকৃত ভ্যাটটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে, এখানে বিক্রেতার ইচ্ছা বা মর্জি বা ভ্যাট কর্মকর্তার কোনো ধরনের ইচ্ছা বা মর্জি মাফিকের উপরে এই ভ্যাটটি জমা প্রদান করার কোনো অংশবিশেষও নির্ধারিত হচ্ছে না, তখন কিন্তু ক্রেতারা স্বেচ্ছা এবং সানন্দে ভ্যাট প্রদানে আরও ব্যাপকভাবে এগিয়ে আসবে। বসুন্ধরা সিটির শতাধিক দোকানেও EFD মেশিন বসানো হয়েছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় নতুন এই মেশিনের মাধ্যমে বিল পরিশোধ করছেন ক্রেতারা। বিক্রেতাদের অভিযোগ একই পণ্যের সব দোকানে এখনও EFD দেয়া হয়নি। এতে অনেক ক্রেতাই ভ্যাট ফাঁকি দিতে সেসব দোকানে যাচ্ছেন। এমনিতেই গোল্ডের দাম বেশি, প্রত্যেকটা পণ্যের দাম বেশি, তারপর আবার ভ্যাট নিচ্ছে, আমরা তখন উপরে খাইতেও যায় না। ভ্যাট আদায় বাড়াতে এতদিন ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ECR ব্যবহার করা হতো। বিক্রেতারা একদিকে যেমন মেশিন ব্যবহার করতেন না, আবার তথ্যও গোপন করতেন। এসব কারণে নতুন প্রযুক্তি চালু করা হয়। এই মেশিন NBR এর সার্ভারে যুক্ত থাকায় তথ্য গোপন করতে পারবেন না ব্যবসায়ীরা। আবার ক্রেতা যাতে ভ্যাটের চালান নেন সেজন্য লটারির মাধ্যমে পুরস্কার দিচ্ছে NBR। প্রথম পুরস্কার হচ্ছে 1 লক্ষ টাকা, আর দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা, তৃতীয় পুরস্কার 5টি 25,000 টাকা করে প্রতিটি, আর চতুর্থ পুরস্কার 94টি, প্রতিটি 10,000 টাকা করে, এই মোট 101টি পুরস্কার। এরই মধ্যে প্রায় 1,500 প্রতিষ্ঠানে নতুন এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। 25 ধরনের সেবা প্রতিষ্ঠানে অন্তত 1 লাখ EFD বসানোর লক্ষ্য NBR এর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 এপ্রিল BGMEA নির্বাচন। এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছে 3টি প্যানেল। প্রত্যেকেরই চ্যালেঞ্জ করোনার ধাক্কা সামলে নেওয়া। পোশাক খাতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার লক্ষ্য নেতাদের। কেউ কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন কয়েকটি আইনের পরিবর্তন করে ব্যবসা বান্ধব পরিবেশ করে তোলার। করোনায় বিপর্যস্ত জনজীবন, স্থবির হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি। সবচেয়ে বেশি বিপাকে পড়েন তৈরি পোশাক ব্যবসায়ীরা। একের পর এক বাতিল হয় রপ্তানি আদেশ। পরিস্থিতি সামাল দিতে প্রণোদনা দেয় বাংলাদেশ সরকার। করোনা ক্ষতি কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিচ্ছে BGMEA নির্বাচনে অংশ নিতে যাওয়া 3 প্যানেল, সম্মিলিত পরিষদ, ফোরাম ও স্বাধীনতা পরিষদ। বর্তমানে BGMEA এর নেতৃত্বে আছে ফোরাম। অসমাপ্ত কাজ শেষ করতে আরেক মেয়াদে সদস্যদের সমর্থন চায় এই প্যানেল। আমাদের প্যানেলের চিন্তাধারাটা কি যে আমরা কন্টিনিউয়াসলি আমরা ট্রেডকে কিভাবে করে আপনার সুবিধা দিতে পারবো, এটাই নিয়ে আমাদের কন্টিনিউয়াস ওয়ার্কিং। তো
আসলে এটার উপর বেস করে আমাদের মেম্বারদের কাছে আমাদের চাওয়া যে আমরা ভালো কাজ করেছি, আমাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হোক, আরও 2 বছর সুযোগ দেওয়া হোক। এছাড়া স্বাধীনতা পরিষদের প্যানেল প্রধান পোশাক কারখানা বন্ধের প্রকৃত কারণ বের করে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। পোশাক খাতে ধস ঠেকাতে সর্বনিম্ন দাম নির্ধারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আর নতুন কোনো না বুঝে কোনো উদ্যোক্তা না আসে বা কেউ না মরে যায়, ওই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা জানি আমাদের কাছে কী করতে হবে। কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে, কিছু লয়ের অ্যামেন্ডমেন্ট করতে হবে, কারণ মানদাতা আমলের সব ল দিয়ে কিন্তু এখন চলতেছে। ওগুলো যদি চেঞ্জ করে তাহলে কিন্তু এই ধস আর নামবে না মহামারীর মতো। বর্তমানে বিজিএমই এর সদস্য 4000-এর বেশি। 23 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 4 এপ্রিল সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন 35 পরিচালক। তারাই সভাপতি ও 7 সহসভাপতি নির্বাচিত করবেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুকনো মৌসুমে ভূগর্ভের পানির স্তর নেমে যাওয়ায় ফরিদপুরে বোরো ধান আবাদ করে লোকসানে কৃষক। বছরের পর বছর আর্থিক ক্ষতি হওয়ায় এই অঞ্চলে কমেছে বোরো চাষ। এছাড়া কৃষি উপকরণের দাম বাড়ায় অন্য ফসল চাষে ঝুঁকছেন চাষিরা। বোরো ধানের চাষাবাদ সেচ নির্ভর, কিন্তু ফরিদপুরে শীতকালে পানির স্তর নেমে যাওয়ায় মিলছে না সেচের পানি। তাই এই বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক কৃষক। কয়েক বছর আগে সেচ মেশিন দিয়ে 1 ঘন্টায় যে পরিমাণ পানি তোলা যেত, এখন 3 ঘন্টায়ও তা পাচ্ছেন না চাষিরা। এছাড়া শ্রমিক খরচ, কীটনাশক এবং সারের দাম বেশি হয় উৎপাদন খরচ বেড়ে গেছে অনেক। অন্যদিকে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতি বছরই ফরিদপুর অঞ্চলে এই ধানের চাষাবাদ কমছে। পানির যে লেয়ারটা আগে 5 লিটার যে তেলে আমরা পানি দিতে পারতাম অনেক 2-3 বিঘা প্রতিদিনকে, আর এখন 10 লিটার তেলে সেই পানিটা আমরা পাচ্ছি না। অন্য ফসলের দিকে আমরা যাচ্ছি, কারণ যাচ্ছি কেন, আমাদের যেদিকে ফয়দা ওই দিকেই আমরা যাব, যেদিকে লাভ আমাদের ওই দিকেই আমরা যাব। এখন চাষ করি হচ্ছে 1 বিঘা এই কারণেই যে আবাদ করে তো আমরা পরিপূর্ণ মূল্য পাই না, এখন খাওয়ার জন্য যা লাগে সেইটুকুই করি। কৃষি বিভাগ বলছে জেলায় বোরো ধানের আবাদ কমলেও বেড়েছে অন্য ফসলের চাষ। এতে আর্থিক লোকসান কাটিয়ে উঠতে পারবেন কৃষক। জমির পরিমাণ কমলেও আমরা কৃষি বিভাগ থেকে আমাদের কৃষক ভাইদেরকে হাইব্রিড সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের চাষ এবং সেই জাতের ফলন যাতে বেশি হয় এই জন্য আমরা বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। ফরিদপুরে 2020-21 সালে 23,000 হেক্টর বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে চাষ হয়েছে মাত্র 7,400 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা সত্ত্বেও মানিকগঞ্জ, ঝিনাইদহ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে 3 চাকার অবৈধ যানবাহন। প্রশাসনের নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না এসব যানবাহনের চলাচল। এতে যানজটের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপের কথা বলা হলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে চলছে 3 চাকার যানবাহন। এসব যানের জন্য থাকা আলাদা লেন দখল করে আছে ট্রাক আর মেরামতের দোকান। তাই বাধ্য হয়েই সড়কে চলতে হচ্ছে বলে দাবি পরিবহন শ্রমিকদের। এতে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় দেখা দিচ্ছে যানজট। ট্রাকের কারণে মানে যানজটের কারণে আমরা আসতে পারি না ওই রাস্তাতে। ওই সাইডে ট্রাক আছে, ট্রাকের জন্য সেই সাইডে আসতে হয়, কাটা যেতে হয়। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা প্রতিনিয়ত ডিডি করতেছি এবং এই ডিডির ফাঁকে এগুলো আমরা সরিয়ে দিচ্ছি এবং জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি। এখন থেকে এটা আর হবে না এবং ভবিষ্যতে যার না হয় সেজন্য আমরা তৎপর আছি। মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কে অবাধে চলছে সিএনজি অটোরিকশা। শিবালয় উপজেলার বরঙ্গাইল থেকে ঘিওর, দৌলতপুর এবং টাঙ্গাইলের নাগরপুর আঞ্চলিক মহাসড়কে 8 শতাধিক সিএনজি অটোরিকশা চলছে। অর্ধেকের বেশি যানবাহনে নেই রেজিস্ট্রেশন, নেই চালকদের লাইসেন্সও। এতে দুর্ঘটনায় প্রায়ই হচ্ছে প্রাণহানি। রুটে লাগে না বেশিরভাগই, তারপরেও চালাইতেছি, সবাই চালায় যেভাবে ওইভাবে চালাইতেছি। সিএনজিগুলোর যারা চালায় তারা ম্যাচুইড না, আনম্যাচুইড, তাদের লাইসেন্স নাই। অবশ্য পুলিশ বলছে এখন থেকে আর অবৈধ কোনো সিএনজি চলতে দেয়া হবে না। এখন থেকে অবৈধ কোনো যানবাহন এই রোডে চলতে পারবে না। এখানে কোনো রেজিস্ট্রেশনবিহীন গাড়ি এই রাস্তায় চলাচল করতে দেয়া হবে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক এই রাস্তায় গাড়ি চালাতে পারবে না। ঝিনাইদহে শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে তৈরি 3 হুইলার প্রথম দিকে গ্রামের রাস্তায় চললেও এখন অবাধে চলছে মহাসড়কে। বাজার থেকে লোহালক্কর ও শ্যালো ইঞ্জিন দিয়ে বানানো হচ্ছে ট্রাক, নাম দেয়া হয়েছে নাটা হাম্বার।
কিস্তির টাকা অনেক এনজিও থেকে নিয়ে আমরা এই গাড়িগুলা কিনি। গাড়ি মেলা ঝামেলা ঝামেলা আসে, এই গরিব মানুষ মিলে এই গাড়িগুলো চালাই বেড়ায়। পুলিশের অভিযানে মাঝে মাঝে এই যান চলাচল বন্ধ হলেও পুরোপুরি সরানো সম্ভব হয়নি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় বিষাক্ত মদ পানে 12 জন মৃত্যুর পর নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার 4 জনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। বুধবার বেলা 11:30টার দিকে বগুড়া সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ। এ সময় শহরতলিতে হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে বিষাক্ত মদ পানে 10 জনের মৃত্যুর ঘটনার প্রধান আসামি নূরনবী সহ 4 জনকে গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়। অভিযুক্ত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। তদন্তে যারা মূল এটার সাথে জড়িত যাদেরকে আমরা বের করতে পেরেছি তারাও গ্রেফতার হয়েছে। বগুড়া শহরের 4টি হোমিও হলের ব্যাপারে আমরা তদন্তে পেয়েছি। একটি হচ্ছে পারুল হোমিও হল, তারপর হাসান হোমিও হল, মুন হোমিও হল এবং করতোয়া হোমিও হল। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পারুল হোমিও হল, এখান থেকে মূল সাপ্লাইগুলো যায়। পরে শহরের ফুলবাড়ি এলাকায় প্রধান অভিযুক্ত নূরনবীর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সিলগালা করে দেয়া হয় বাড়িতে থাকা ব্যবসা প্রতিষ্ঠান। আমরা এখানে তল্লাশি করে বিপুল পরিমাণ হোমিও ওষুধ, যেগুলা কেমিক্যাল, এগুলো আমরা পেয়েছি এবং এই ঔষধগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করব। রাসায়নিক পরীক্ষার পরেই জানা যাবে এগুলোর বিষাক্ততা সম্পর্কে আমরা নিশ্চিত হব। এছাড়া শহরের গালাপট্টি এলাকায় মুন হোমি হলের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অ্যালকোহল জব্দ করে জেলা প্রশাসন। পরে গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। এদিকে মঙ্গলবার রাতেও সারিয়াকান্দির ফুলবাড়ি বাজার এলাকা থেকে মদ কিনে পান করে অসুস্থ হয়ে পড়ে 5 জন। পরে হাসপাতালে 2 জনের মৃত্যু হয়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করার পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে আহ্বান জানান তিনি। গুতেরেস বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনের ফল মেনে না নিয়ে অভ্যুত্থান একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি দেশ পরিচালনার পন্থা হতে পারে না। মিয়ানমার পুনর্নির্মাণের সাংবিধানিক আদেশের পাশাপাশি এই ইস্যুতে নিরাপত্তা পরিষদের সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করেছেন জাতিসংঘ প্রধান। সেনা অভ্যুত্থানের ঘটনায় বুধবার নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া, ফলে যৌথ বিবৃতি দিতে পারেনি জাতিসংঘ। মিয়ানমার নেত্রী অং সান সুচির বিরুদ্ধে আমদানি রপ্তানি আইন লঙ্ঘন ও অবৈধভাবে ওয়াকিটকি রাখা সহ একাধিক অভিযোগ এনেছে পুলিশ। 15 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে রাখা হবে রিমান্ডে। এদিকে সেনা অভ্যুত্থানের ঘটনায় নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। এতে যৌথ বিবৃতি দিতে পারেনি জাতিসংঘ। মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার 2 দিনের মাথায় স্টেট কাউন্সিল অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে পুলিশ। সুচির বিরুদ্ধে রপ্তানি আইন ভঙ্গের অভিযোগ আনা সহ তার নেপিদোর বাসা থেকে কয়েকটি ওয়াকিটকিও উদ্ধার করেছে পুলিশ। তাকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনায় গণজমায়েত নিষিদ্ধের আদেশ লঙ্ঘনের অভিযোগ এনেছে পুলিশ। তাকেও 2 সপ্তাহ পুলিশ হেফাজতে রাখা হবে। সুচিকে কোথায় রাখা হয়েছে তা নিয়ে সামরিক সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবে তাকে নেপিদোর নিজ বাড়িতে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে নতুন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান মিন অং লাইং। এর আগে সুচির সরকারের উৎখাত ও জরুরি অবস্থা নিয়ে প্রথমবারের মতো মুখ খোলেন তিনি। মিয়ানমারে সেনা শাসন অপরিহার্য ছিল এবং আইনের সঙ্গে সঙ্গতি রেখেই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি। এদিকে দ্বিতীয় দিনের মতো থালাবাসন বাজিয়ে প্রতিবাদ জানিয়েছে ইয়াঙ্গুনের বাসিন্দারা। সেনা শাসনের প্রতিবাদে 30 শহরের 80 হাসপাতালে কাজ বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা। বিক্ষোভ হয়েছে থাইল্যান্ড ও জাপানে।
মিয়ানমারে সেনা অভ্যুত্থান এবং সূচিসহ শীর্ষ নেতাদের আটকের ঘটনায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিন্দা প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া। এর মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি দেশ দুটির সমর্থনের ইঙ্গিত মিলেছে বলে মত বিশ্লেষকদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় 13,500 প্রাণহানি, নতুন শনাক্ত 4,63,000-এর বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 22,75,000 ছাড়ালো। মোট আক্রান্ত 10,48,00,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন 7,65,00,000-এর বেশি মানুষ। টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে 3,500 প্রাণহানি হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে, মারা গেছে 1,322 জন। নতুন শনাক্ত হয়েছেন 19,000 মানুষ। এছাড়াও ব্রাজিলে 1200 প্রাণহানি এবং 53,000 মানুষের নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। চিলিতে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। এশিয়ার প্রথম দেশ হিসেবে মডার্নার করোনা টিকাকে সবুজ সংকেত দিল সিঙ্গাপুর। বুধবার দেশটির হেলথ সায়েন্সেস অথরিটি এই অনুমোদন দেয়। এতে বলা হয় 18 বছরের উপরে যে কেউ মডার্নার টিকা নিতে পারবে। 28 দিনের ব্যবধানে নিতে হবে এই টিকার 2 ডোজ। এদিকে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সব ঠিক থাকলে মার্চে মডার্না টিকার প্রথম চালান দেশে পৌঁছাবে। এর আগে গত ডিসেম্বরে ফাইজার বায়োএনটেকের টিকা অনুমোদন দেয় সিঙ্গাপুর। এবার যোগ হচ্ছে মডার্না টিকা। আর এই টিকা সংরক্ষণ ও সরবরাহ ফাইজারের চেয়ে সহজ। সেপ্টেম্বর নাগাদ সবাইকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। মডার্নার টিকা করোনা প্রতিরোধে 94% কার্যকর বলে প্রমাণিত। লিটনের বিদায়ে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের হোঁচট। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকদের সংগ্রহ 6 উইকেটে 250 রান। দিনের শুরুতেই 38 রানে ওয়ারিক্যানের শিকার হন লিটন। এর আগে প্রথম দিন আক্ষেপ শেষ হয় টিম টাইগার্সের। ব্যাটিং সহায়ক উইকেট ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি মমিনুল মুশফিকরা। সাদমান 50 করলেও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত আর রিভিউ না নেয়ার আক্ষেপ সঙ্গী হয়েছে। Through the one-day series, and now things that he'll have to correct in a hurry. Such a good player, Liton Das. Oh, just pitching it further up. This is good. We're talking about the lengths yesterday and the change of approach today. Very refreshing to see that you learn from the little mistakes in your previous stint. The way the two batsmen started for Bangladesh, they scored 5 singles. কোপা দেল রেতে 8 গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতে সেমিফাইনালে বার্সেলোনা। শেষ 8-এর লড়াইয়ে গ্রানাডার মাঠে বার্সার জয় 5-3 গোলে। এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ডি মারিয়া এমবাপে নৈপুণ্যে নিমেজকে 3-0 গোলে হারালো পিএসজি। গ্রানাডার মাঠে শুরু থেকে এলোমেলো বার্সেলোনা। কেনেদি ও রবার্তোর গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে গ্রানাডা। হারতে বসা ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বার্সা। গ্রিজম্যান ও জর্ডি আলবার গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কমতি ছিল না নাটকীয়তার। গ্রিজম্যান বার্সাকে এগিয়ে নেয়ার পর সমতা ফেরান ফেদেভিকো। পরে ডি ইয়ং আলাবার গোলে জয়োৎসবে মাতে সফরকারীরা। ইপিএলে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। বার্নলিকে 2-0 গোলে হারিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে সিটিজেনরা। আরেক ম্যাচে ব্রাইটনের কাছে 1-0 গোলে হেরে অঘটনের শিকার লিভারপুল। বার্নলির মাঠে শুরু থেকে আধিপত্য ম্যান সিটির। ম্যাচের বয়স 3 মিনিট না হতেই জেসুসের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। বল দখল আক্রমণে চাপ বাড়ায় গার্দিওলার দল। বিরতিতে যাওয়ার আগে গুন্দোয়ানের ক্রসকে জালের লক্ষ্য দেন রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধে বদলাইনে স্কোর লাইন। টানা 9 জয়ে 2-এ থাকা ম্যান ইউনাইটেডের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে গেল ম্যান সিটি। Sterling with the finish. Can collect it. There's no flag if he can finish. He is offside. Dragged it wide anyway. Flag goes up. You're almost thinking to yourself, don't get excited. ইপিএলে জয় ফেরার লক্ষ্যে আজ মাঠে নামছে টটেনহ্যাম। রাত 2টায় স্পার্সের অতিথি আরেক ইংলিশ জায়ান্ট চেলসি। থমাস টুখেলের অধীনে ছন্দে ফিরেছে চেলসি। বার্নলিকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে টটেনহ্যামের মাঠে নামবে দ্য ব্লুজ। এনগোলো কন্তে ফেরায় স্বস্তিতে স্কোয়াড। তবে অনিশ্চিত হাকিম জিয়েক, কার্ট জুমা, কাই হ্যাভার্টস। অন্যদিকে টানা 2 হারে আত্মবিশ্বাসের তলানিতে টটেনহ্যাম। সাথে অস্বস্তি বাড়িয়েছে চোট সমস্যা। কয়েক সপ্তাহের জন্য সাইড বেঞ্চে থাকবেন হ্যারি কেইন। ফিট নন ডেলে আলিও। পয়েন্ট সমান হলেও চেলসির চেয়ে গোল ব্যবধানে এগিয়ে স্পার্স। তবে পরিসংখ্যানে এগিয়ে তুখেলের দল। সবশেষ 5 দেখায় 2 ড্রয়ের বিপরীতে জয় পেয়েছে 3টিতে।
শেষ করব এখনকার সংবাদ। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।